ইরানের নেতাদের চেয়ে ইসরায়েল বিরোধিতা এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক অবস্থান না, এটা তাদের একটা রাষ্ট্রীয় নীতি, আর এর শেকড় অনেক গভীরে। তো আজকের এই আলোচনায় আমরা সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে একদম আসল প্রশ্নটা কি বলুন তো? মানে আয়াতুল্লাহ খামেনির যে এত ইসরায়েল বিরোধিতা, এর পেছনের মূল কারণটা ঠিক কি? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই উত্তরটা পেতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে বুঝতে হবে। আমরা মোট 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে দেখব বিপ্লবের উত্তরাধিকার কি, এরপর আসবে ধর্মীয় কর্তব্যের দিকটা, তারপর আমরা কথা বলবো ছোট শয়তান নিয়ে, এরপর প্রতিরোধের বলয়, আর সবশেষে দেখব তাদের এই ছায়াযুদ্ধের ব্যাপারটা। তো চলুন প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক। এই যে এত বড় একটা নীতি, এর শুরুটা কোথায়? এর জন্য আমাদের একদম পেছনে ফিরে যেতে হবে, সেই 1979 সালের ইসলামী বিপ্লবের সময়। দেখুন, এই ছবিটাই কিন্তু পুরো গল্পটা পরিষ্কার করে দেয়। 1979 সালের আগে, মানে যখন শাহ ক্ষমতায় ছিলেন, তখন ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক কিন্তু বেশ ভালোই ছিল, যদিও সেটা ছিল গোপনে। কিন্তু 1979 সালে যখন আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এলেন, তখন সবকিছু 360 ডিগ্রি ঘুরে গেল। ইসরায়েলকে সরাসরি একটা অবৈধ রাষ্ট্র বা ইললেজিটিমেট স্টেট ঘোষণা করা হলো। ভাবুন একবার, কি বিরাট একটা পরিবর্তন। আয়াতুল্লাহ খোমেনি তো আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন। তিনি ইসরায়েলকে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদের একটা ক্যান্সারাস টিউমার বা বিস্ফোরা। এই একটা কথাই কিন্তু তাদের এই বিরোধিতার মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। আর খোমেনির সেই আদর্শটাকেই, সেই মশালটাকেই শক্ত করে ধরে রেখেছেন আজকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি শুধু একজন উত্তরসূরি নন, বলা যায় তিনি এই নীতির সবচেয়ে বিশ্বস্ত ধারক এবং বাহক। আচ্ছা, এটা তো গেল আদর্শের কথা। এবার চলুন দ্বিতীয় পয়েন্টটা দেখি, যেটা হলো ধর্মীয় দিকটা। আর এখানে পুরো ব্যাপারটা আবর্তিত হয় ফিলিস্তিনকে কেন্দ্র করে। ইরানের নেতাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা বেশ স্পষ্ট। তাদের মতে ফিলিস্তিনের পুরো ভূমিটাই হলো মুসলিমদের পবিত্র মাটি, আর জেরুজালেমে যে আল আকসা মসজিদ আছে, সেটা তো ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। তো তাদের বিশ্বাসটা হলো ফিলিস্তিনিদের জোর করে সেখান থেকে সরিয়ে দিয়েই ইসরায়েল রাষ্ট্র বানানো হয়েছে। আর ঠিক এই কারণে তাদের কাছে জেরুজালেমকে মুক্ত করাটা কোনো রাজনৈতিক এজেন্ডা না, এটা তাদের জন্য একটা পবিত্র ধর্মীয় দায়িত্ব, বা বলতে পারেন জিহাদ। তো আমরা আদর্শগত আর ধর্মীয় কারণ দেখলাম। এবার চলুন তৃতীয় পয়েন্টটা দেখা যাক, আর সেটা হলো তাদের সাম্রাজ্যবাদী বিরোধী অবস্থান। মজার ব্যাপার হলো, এখানে ইসরায়েলের বিরোধিতা আর আমেরিকার বিরোধিতা যেন একই জিনিস হয়ে দাঁড়ায়। ইরানের বিপ্লবী যে ভাষা, সেখানে আমেরিকাকে বলা হয় বড় শয়তান বা দ্য গ্রেট স্যাটান। আর ইসরায়েলকে কি বলা হয় জানেন? তাদেরকে দেখা হয় সেই বড় শয়তানের একটা ছোট সংস্করণ বা ছোট শয়তান হিসাবে। আচ্ছা, এর পেছনের যুক্তিটা কি? তাদের দৃষ্টিভঙ্গিটা হলো ইসরায়েল আসলে কোনো স্বাধীন দেশ নয়, এটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি। আমেরিকা এই ঘাঁটি ব্যবহার করে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব আর নিয়ন্ত্রণ ধরে রাখে। কাজেই ইসরায়েলের বিরোধিতা করা মানেই আসলে আমেরিকার সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। আচ্ছা, এবার আসা যাক চতুর্থ পয়েন্টে। এটা হলো তাদের একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যা প্রতিরোধের বলয় বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স নামে খুব পরিচিত। তো এই প্রতিরোধের বলয় জিনিসটা কি? এটা আসলে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপের একটা নেটওয়ার্ক। এদের মধ্যে কিছু আছে রাষ্ট্রীয়, কিছু আছে অরাষ্ট্রীয়, আর তাদের সবার একটাই লক্ষ্য, মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর পশ্চিমা দেশগুলোর প্রভাব ঠেকানো। এই নেটওয়ার্কের মূল খেলোয়াড় কারা? যেমন ধরুন লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস আর ইসলামিক জেহাদ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, এমনকি সিরিয়া আর ইরাকের বিভিন্ন সশস্ত্র গ্রুপও এর অংশ। আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে থেকে কে সবকিছু নিয়ন্ত্রণ করছে? আয়াতুল্লাহ খামেনি। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ পয়েন্টে, আর সেটা হলো ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার। এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন দুটো দেশই একে অপরের জন্য একটা সরাসরি নিরাপত্তা হুমকি। মনে ব্যাপারটা এখন আর শুধু আদর্শের জায়গায় নেই,
এখন ইরান আর ইসরায়েল দুটো দেশই একে অপরকে নিজেদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এমনকি নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় থ্রেট হিসেবে দেখে। আর এখানে কিন্তু সংঘাতের আসল খেলাটা চলছে। দেখুন, ইসরায়েলের দিক থেকে দেখলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম তাদের জন্য একটা অস্তিত্বের সংকট। তাই তারা ইরানের বিজ্ঞানীদের হত্যা করা, সাইবার অ্যাটাক করা, সিরিয়াতে হামলা করার মতো কাজ করে। আমার ইরানের দিক থেকে দেখলে এই হামলাগুলো তাদের দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত, তাই তারাও পাল্টা জবাব দেয়। এভাবেই চলতে থাকা এই ছায়া যুদ্ধটা এখন প্রায় একটা সরাসরি যুদ্ধে পরিণত হয়েছে। তো এতক্ষণ আমরা যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেগুলোকে যদি একসাথে করি তাহলে আমরা পুরো ছবিটা দেখতে পাবো। মানে খামেনির ইসরায়েল বিরোধিতার পেছনের কারণগুলো এখন আমাদের কাছে পরিষ্কার। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? খামেনির এই নীতির পেছনে মূলত 3টে পিলার বা স্তম্ভ কাজ করছে। প্রথমটা হলো আদর্শগত, সে 1979 সালের বিপ্লবের উত্তরাধিকার, যা ইসরায়েলকে একটা অবৈধ জায়নবাদী শাসন হিসেবে দেখে। দ্বিতীয়টা হলো ধর্মীয়, মানে ইসলামিক পবিত্র স্থান রক্ষা করা আর ফিলিস্তিনিদের সমর্থন করাটা একটা পবিত্র দায়িত্ব। আর 3 নম্বরটা হলো ভূ রাজনৈতিক, অর্থাৎ নিজেদের প্রভাব বাড়ানো আর আমেরিকা ও ইসরায়েলের শক্তিকে চ্যালেঞ্জ করার একটা কৌশল। এতদিন তো এই লড়াইটা ছিল পর্দার আড়ালে, ছায়ার মধ্যে, কিন্তু এখন যেহেতু এটা প্রায় সামনে চলে এসেছে, প্রশ্নটা হলো এই সংঘাতের ভবিষ্যৎ কি? এটা কিন্তু এখন $1 মিলিয়ন প্রশ্ন, জানি আমাদের সবাইকে ভাবতে হবে।